নমস্কার, দেখছেন টক টু বাংলা। আমি অভিষেক রয়েছে আপনাদের সাথে। এই মুহূর্তে যে খবর নিয়ে উপস্থিত হয়েছি, প্রথম পক্ষের নির্বাচনটা বিহারে হয়ে গিয়েছে এবং তারপর থেকেই খেলা কিন্তু সম্পূর্ণ ঘুরছে। তার কারণ দুটো গঠবন্ধনের মধ্যে দু ধরনের ছবি ধরা পড়ছে এবং সেই ছবিগুলো বিভিন্ন ভাবে বিভিন্ন প্রেক্ষিতে উঠে আসছে। এবং এই মুহূর্তে ইন্ডিয়া গঠবন্ধনের কথা যদি বলি, তাহলে তাদের মধ্যে কিন্তু একটা অন্যরকম মেজাজ, অন্যরকম হাওয়া। এবং তেজস্বী যাদবের সভায় এই মুহূর্তে যত পরিমাণ মানুষ আসছেন কথা শুনতে, তেজস্বী যাদবকে দেখতে, সেটা একটা অভূতপূর্ব ছবি। এবং তেজস্বী যাদব সেই রকম মুডেই একদম গত 10 দিনের মধ্যে বিহারের সর্বোচ্চ পরিমাণ র্যালি করেছেন, জনসভা করেছেন, 150টার বেশি র্যালি করেছেন তেজস্বী যাদব। তেমন খবর উঠে আসছে অন্যদিকে নীতিশ কুমার, তিনি যে কাজটা করলেন, নীতিশ কুমার 30শে অক্টোবর থেকে 7ই নভেম্বর পর্যন্ত নরেন্দ্র মোদী প্রতিদিন র্যালি করেছেন, সভা করেছেন, একদিনও তার সঙ্গে নীতিশ কুমার থাকেননি। যে কথাটা কানহাইয়া বিদারি, যিনি বহু বছরের সাংবাদিক, প্রায় 45 বছর ধরে তিনি বিহারে সাংবাদিকতা করছেন, তিনি বহুদিন আগেই বলে দিয়েছিলেন যে নরেন্দ্র মোদীর একটা সভাতে বা র্যালিতেও থাকবেন না নীতিশ কুমার। সেই ছবিটাই ঘটলো এবং প্রথম পক্ষের যে নির্বাচন, তারপর থেকে কিন্তু বহু কিছু ঘুরে গিয়েছে। এই মুহূর্তে অমিত শাহ একদম ঠায় বসে আছেন পাটনাতে, কিন্তু নীতিশ কুমার তাকে সময় দেননি। গুরুত্বপূর্ণ আপডেট, আপনারা সঠিক শুনছেন, নীতিশ কুমার সময় দেননি অমিত শাহকে দেখা করার জন্য, মিটিং করার জন্য। প্রথম পক্ষের ভোট হয়ে যাওয়ার পর থেকে বহু কিছু বদলাচ্ছে এবং প্রথম পক্ষের ভোট হয়ে যাওয়ার পরে যে কথাটা ইন্ডিয়া গঠবন্ধনের পক্ষ থেকে পবন খেরা কংগ্রেস নেতা বলেছেন, তিনি বলেছেন 121টা আসনের মধ্যে আমাদের আভ্যন্তরীণ আলোচনার মধ্যে থেকে আমরা দেখতে পাচ্ছি যে 72টা সিটে আমরা জয়লাভ করব। সুতরাং গুরুত্বপূর্ণ প্রেক্ষাপট এই মুহূর্তে কংগ্রেস কিন্তু কোথাও গিয়ে আত্মবিশ্বাসী, জেডিইউ এবং বিজেপিকে হারিয়ে তারা বেশ খানিকটা এগিয়ে গিয়েছে অলরেডি, সেরকম একটা মুডে তারা কিন্তু রয়েছে। এখন দেখার বিষয় সেকেন্ড ফেজের ইলেকশনের মধ্যে 4টে জেলায় 24টা সংখ্যালঘু সম্প্রদায়ের ভোট রয়েছে। সেই কেন্দ্রগুলোতে কারা বাজিমাত করতে পারে তার উপর অনেক কিছু নির্ভর করছে। সমস্তটাই আপনাদের সামনে বিস্তারিত ব্যাখ্যা করবো, দেখতে থাকুন শেষ অবধি। গুরুত্বপূর্ণ এই প্রতিবেদন তার আগে অবশ্যই টক টু বাংলা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। আপনারা জানেন এই মুহূর্তে নীতিশ কুমার তাকে মুখ্যমন্ত্রী পদপ্রার্থী না করার পর থেকেই বিভিন্ন ধরনের অসন্তোষ দেখা দিচ্ছিল এনডিএর অভ্যন্তরে। এবং সেই অসন্তোষের ছবিটা শুধুমাত্র যে ওপর ছিল তেমন নয়, অসন্তোষটা এমন পর্যায়ে পৌঁছেছে যে যেখানে কুর্মী সম্প্রদায়ের ভোট, কৈরি সম্প্রদায়ের ভোট, সেখানে মানুষ পর্যন্ত আসছিলেন না প্রার্থীদেরকে দেখতে, যেহেতু বিজেপি প্রার্থী সেখানে দাঁড় করানো হয়েছে। শুধু তাই নয়, নরেন্দ্র মোদীর সভা, অমিত শাহের সভা, ফাঁকা ফাঁকা চেয়ার, প্রত্যেক দিন সেরকম ছবি উঠে এসেছে। এখনো পর্যন্ত বিহারে সম্পূর্ণভাবে মহিলাদেরকে টাকা দেওয়ার কাজ চলছে। আগেই আপনাদেরকে জানিয়েছি 7ই নভেম্বর পর্যন্ত মহিলাদের অ্যাকাউন্টে 10,000 টাকা করে দেওয়া হয়েছে, কিন্তু তারপরেও সভায় লোক হচ্ছে না। বিজেপির এইটাই বাস্তবিক চিত্র, এনডিএর এইটাই বাস্তবিক চিত্র। এবং যে পরিমাণ খবর বিভিন্ন থেকে জায়গা থেকে উঠে আসছে, যে বুথ পেরোজ সমীক্ষা যেটা উঠে আসছে একদম ভোট দেওয়ার পর, সেটা কিন্তু অবশ্যই বিজেপি যতগুলো আসনে লড়েছিল তার প্রায় 10% আসন ছাড়া কোনো জায়গাতেই তারা জিততে পারছে না, তেমন একটা খবর উঠে আসছে। শেষ কথা বলবে 14ই নভেম্বর, কিন্তু 14ই নভেম্বরের আগের যে ছবিগুলো বদলাতে থাকছে তাতে কিন্তু এইটাই এই মুহূর্তে একটা বাস্তবিক চিত্র। তা না হলে বিজেপি হঠাৎ করে বিহারে তাদের পাটনার যে সদর কার্যালয়, সেখানে ভোট চলাকালীন হঠাৎ করে নীতিশ কুমারের ছবি কেন নরেন্দ্র মোদীর ছবির থেকে বড় আকারে একদম সাটিয়ে দেবে। এবং সেই ছবিটা শুধুমাত্র যে পাটনায় তেমন নয়, সমস্ত বিহারের যত বিজেপির পার্টি অফিস আছে সমস্ত জায়গাতে নীতিশ কুমারের ছবি রাতারাতি লাগানোর নির্দেশ এসেছে এবং সেই কাজটাও শুরু হয়েছে। এছাড়াও আপনাদের আরেকটা গুরুত্বপূর্ণ খবর দিই, হঠাৎ করে প্রথম পক্ষের ইলেকশন হয়ে যাওয়ার পরবর্তীতে অমিত শাহ যখন পাটনায় বসে আছেন, তখন তিনি নীতিশ কুমারের সঙ্গে দেখা করতে চেয়েছিলেন, নীতিশ কুমার তাকে সময় দেননি, এমন খবর উঠে আসছে। এবং নীতিশ কুমার যখন বাড়ি থেকে বেরিয়ে চলে যাচ্ছিলেন, তখন তার সঙ্গে কে দেখা করতে যাওয়া আপনারা শুনবেন, ধর্মেন্দ্র প্রধান 10 মিনিটের একটা ছোট্ট বৈঠক করেন নীতিশ কুমারের সঙ্গে। নীতিশ কুমার তখন প্রচারে বেরোচ্ছিলেন। কার হয়ে প্রচারে বেরোচ্ছিলেন? জেডিইউ প্রার্থীদের হয়ে প্রচারে বেরোচ্ছিলেন। তখন ধর্মেন্দ্র প্রধান বিজেপির তরফ থেকে অবজারভার, যার গুরুত্বপূর্ণ কথা ছিল যে এইবার এনডিএ এর জন্য ফাইটটা খুব টাফ বিহারে, সেই ধর্মেন্দ্র প্রধান নীতিশ কুমারের সঙ্গে দেখা করেন, টাফ ফাইটটাকে একটু হালকা করার চেষ্টা করেন। এবং সেই দিন সন্ধ্যেবেলা, অর্থাৎ গতকাল সন্ধ্যেবেলা, একদম সরাসরি আজ তাককে দেয়া একটি ইন্টারভিউতে দিল্লিতে বসে জেপি নাড্ডা, বিজেপির সর্বভারতীয় সভাপতি এখনো পর্যন্ত, যিনি অফিসিয়ালি, তিনি ঘোষণা করেন যে নীতিশ কুমারই পরবর্তীতে বিহারে মুখ্যমন্ত্রী হতে চলেছেন। সুতরাং প্রত্যেকটা ঘটনা একটা আরেকটার সঙ্গে যুক্ত। প্রথমে বিহারে পাটনার যে পার্টি অফিস, সেখানে নীতিশ কুমারের ছবি প্রধানমন্ত্রীর ছবির থেকে বড় করে লাগানো,
তার পরবর্তীতে একদম সরাসরি নীতিশ কুমার তার সঙ্গে অমিত শাহের দেখা করতে চাওয়া, তার পরবর্তীতে ধর্মেন্দ্র প্রধান নীতিশ কুমারের বাসভবনে গিয়ে তার সঙ্গে দেখা করা 10 মিনিটের বৈঠক, এবং তার সঙ্গে সেই দিন সন্ধ্যেবেলায় হঠাৎ করে দুটো ফেজ ইলেকশন, তার মাঝখানে নীতিশ কুমারই হবেন আমাদের পরবর্তী বিহারের মুখ্যমন্ত্রী, এই কথাটা ঘোষণা করা দিল্লির থেকে বসে জেপি নাড্ডার মুখ থেকে এই কথাটা শুনতে পাওয়া অবশ্যই তাৎপর্যপূর্ণ। সুতরাং বিজেপির অভ্যন্তরে এই মুহূর্তে এটা চর্চার বিষয় যে কোনোভাবেই নীতিশ কুমারকে ছাড়া বিজেপি বিহার দখল করার যে স্বপ্নটা দেখছিল মহারাষ্ট্রের মতন, সেটা সম্ভব নয়। নীতিশ কুমারকে এখনো যদি সম্ভব হয় তাদের বিজেপি মুখ্যমন্ত্রী পদপ্রার্থী হিসেবে ঘোষণা করুক, সেইটাই তাদের একমাত্র বাঁচার রাস্তা, এবং সেই কাজটা নরেন্দ্র মোদী বা অমিত শাহ তারা নিজের মুখে করলেন না হয়তো, কিন্তু করলো কে? জেপি নাড্ডা দিল্লিতে বসে। সুতরাং অবশ্যই গুজরাট লবি মাথা নোয়াতে কি কোথাও বাধ্য হলো, তেমনই একটা ন্যারেটিভ কিন্তু এই মুহূর্তে তৈরি হয়েছে বিহারের সামগ্রিক বিষয়গুলোকে এই মুহূর্তে দেখে। এবার আপনাদের নিয়ে যাই পরবর্তী যে ইলেকশনটা হতে চলেছে পরবর্তী ফেজের 11ই নভেম্বর, গুরুত্বপূর্ণ ইলেকশন। তার কারণ 122টা আসনে মোট লড়াইটা হবে, এবং 122টা আসনের মধ্যে যে লড়াই, সেই লড়াইতে 24টা এমন আসন রয়েছে যেটা সম্পূর্ণ সংখ্যালঘু অধ্যুষিত অঞ্চল, সংখ্যালঘু অধ্যুষিত অঞ্চল, মুসলিম ভোট, এবং সেই ভোটটা একটা নির্ণায়ক ভূমিকা কিন্তু বিহারের ক্ষেত্রে পালন করবে। যাদের সম্পূর্ণ ভোটার যে তালিকা, তার মধ্যে 20% মুসলিম ভোট এই 24টা অঞ্চলেই মূলত রয়েছে, 24টা যে আসন, তারা নির্ণায়ক ভূমিকা পালন করবে। এবং এই 24টা আসনের ক্ষেত্রে মূলত যে সমস্যাগুলো বিহারের ক্ষেত্রে, সেটা কিন্তু তিনটে জিনিস। সেটা হচ্ছে সীমান্তবর্তী অঞ্চল, সেই সমস্ত 24টা কেন্দ্র, এবং যেখানে 4টে জেলায় 24টা কেন্দ্র বিভক্ত। এবারে আপনাদেরকে বলি, পাপ্পু যাদব পূর্ণিয়ার বাসিন্দা এবং পূর্ণিয়ার সাংসদ, তিনি কিন্তু ইন্ডিপেন্ডেন্ট সাংসদ। পাপ্পু যাদব কার সঙ্গে থাকছেন, সেটা একটা বড়সড় ফ্যাক্টর এই মুহূর্তে কাজ করছে ওই 24টা আসন জেতার ক্ষেত্রে। তার কারণ ওই 24টা আসনের উপর পাপ্পু যাদবের একটা বড়সড় গ্রিপ রয়েছে, তেমন কিন্তু একটা বিহারের রাজনীতি অনুযায়ী কথা শোনা যায়। এবং পাপ্পু যাদবকে এই মুহূর্তে একদম সরাসরি তেজস্বী যাদব যেভাবে একই মঞ্চে নিয়ে এসে কথা বলছেন, তারা কানে কানে কথা বলছেন, সেই ছবিটা যেভাবে প্রেজেন্টেড হয়েছে, সেটা কিন্তু কোথাও গিয়ে একদম সংখ্যালঘু সম্প্রদায় কিংবা যাদব ভোট বা অতি পিছিয়ে পড়া সম্প্রদায়, তাদের কাছে একটা মেসেজ দেয়া যে পাপ্পু যাদব এই মুহূর্তে ইন্ডিয়া গঠবন্ধনের সঙ্গেই রয়েছেন, এই কথাটা তাৎপর্যপূর্ণ একটা ভূমিকা পালন করছে। এর পরবর্তীতে কি ঘটনাটা, AIMIM অর্থাৎ আসাউদ্দিন ওয়াইসি, তার যে দল এই মুহূর্তে বিহারে, তাদের যে নেতা, তাকে রীতিমতন প্রশ্ন করা হয়েছে তিনি যখন প্রচার করতে গিয়েছেন। এবং গুরুত্বপূর্ণ ফ্যাক্টরটা হচ্ছে AIMIM আসাউদ্দিন ওয়াইসির দল ততদিন পর্যন্ত বিহারে অত্যন্ত শক্তিশালী ভাবে প্রচার করেছে যতদিন না পর্যন্ত ইন্ডিয়া গঠবন্ধনের তরফ থেকে তেজস্বী যাদবকে মুখ্যমন্ত্রী এবং মুকেশ সাহানিকে উপমুখ্যমন্ত্রী হিসেবে একদম প্রকাশিত করা হয়েছে। তার পরবর্তীতে কিন্তু AIMIM তাদের যে প্রচারটা অনেকটা পিছিয়ে দিয়েছে, অর্থাৎ ব্যাক ফুটে চলে গিয়েছে। সুতরাং AIMIM এর যে প্রভাবটা ভোট কাটাকাটির ক্ষেত্রে, সেটা কিন্তু এবারে আর তেমন হবে বলে মনে হয় না, অনেকেই তেমন বলছেন। এছাড়া আরেকটা ফ্যাক্টর আপনারা বলতে পারেন, PK প্রশান্ত কিশোর সংখ্যালঘু ভোটটাকে টানার জন্য নিজের দিকে বিভিন্নভাবে বিভিন্ন জায়গায় প্রচার করেছেন, একদম সঠিক কথা। শুধু তাই নয়, তার সঙ্গে বহু সংখ্যালঘু প্রার্থীও তিনি ভোটে দাঁড় করিয়েছেন। কিন্তু এই মুহূর্তে বিজেপিকে আটকানোটা যদি সংখ্যালঘুদের একটা মোটিভ হয়ে থাকে, সেটার ভিত্তিতে যদি তারা ভোটটা দেয়, তাহলে কিন্তু তার জন্য একমাত্র বিকল্প হিসেবে তারা দেখছে তেজস্বী যাদবকে। এটা এই মুহূর্তে বিহারের একটা বাস্তবিক চিত্র। তার কারণও আছে, তার কারণ এই মুহূর্তে অলরেডি কিন্তু যেটা বারংবার ঘোষণা করা হচ্ছে ইন্ডিয়া গঠবন্ধনের তরফ থেকে, যে শুধুমাত্র মুকেশ সাহানির নামটা আমরা হয়তো উপমুখ্যমন্ত্রী হিসেবে ঘোষণা করেছি, কিন্তু আরো দুজন, একদম আরো মোট 3 জন উপমুখ্যমন্ত্রী থাকবেন। আরো 2 জন যে উপমুখ্যমন্ত্রী সিলেক্ট করা হবে, একজনকে অতি পিছিয়ে পড়া সম্প্রদায় থেকে সিলেক্ট করা হবে, আরেকজনকে সিলেক্ট করা হবে কিন্তু সংখ্যালঘু সম্প্রদায় থেকে। এটাও কিন্তু বারবার তেজস্বী যাদব একদম অ্যানাউন্স করছেন বিভিন্ন জায়গায় গিয়ে, তার যে রোড শো থেকে র্যালি, প্রত্যেকটা জায়গাতে। সুতরাং সীমান্তবর্তী অঞ্চলের ভোটটা কাদের দিকে যাবে এই মুহূর্তে, সেটাও কিন্তু একটা বড়সড় ফ্যাক্টর। এবং এই মুহূর্তে আপনাদের একটা সংখ্যা বলে দিই, যে সম্পূর্ণ জেডিইউ যে প্রার্থী দিয়েছে 243 জন, তার মধ্যে বিজেপি একজনও সংখ্যালঘু প্রার্থী দেয়নি। সম্পূর্ণ জেডিইউ যা প্রার্থী দিয়েছে 101 জন, তার মধ্যে মাত্র 5 জন সংখ্যালঘু প্রার্থী। এবং চিরাগ পাসওয়ান যে 29টা সিটে লড়াই করছেন, তার মধ্যে একজন কালামউদ্দিন, তাকে মাত্র সংখ্যালঘু প্রার্থী দিয়েছে। সুতরাং সম্পূর্ণ জেডিইউ 243টা আসনের মধ্যে মাত্র
6টা এরকম আসন রয়েছে যেখানে সংখ্যালঘু প্রার্থীরা ভোটে দাঁড়িয়েছেন। সুতরাং সেই দিক থেকে কিন্তু ইন্ডিয়া গঠবন্ধন অনেকটা এগিয়ে, তাদের সংখ্যালঘু প্রার্থীর সংখ্যা অনেক বেশি, প্রায় 30 ছাড়িয়ে গিয়েছে। সুতরাং এই সামগ্রিকতার প্রেক্ষিতে কিন্তু অবশ্যই এই মুহূর্তে সংখ্যালঘুদের ভোট, অতি পিছিয়ে পড়া দলিত সম্প্রদায়ের ভোট, সেটা সীমান্তবর্তী অঞ্চলে যেটা রয়েছে সেটা অবশ্যই কিন্তু ইন্ডিয়া গঠবন্ধনের দিকে পড়তে পারে, তেমনই অনেকে মনে করছেন। আমরা অবশ্যই নজর রাখবো 11ই নভেম্বর যে ভোটটা হতে চলেছে সেটার কি প্রভাব পড়ে। কিন্তু এই মুহূর্তে প্রথম পক্ষের নির্বাচন হয়ে যাওয়ার পর ইন্ডিয়া গঠবন্ধন তারা যেমন বেশ খানিকটা অত্যুৎসাহী হয়ে পরবর্তী নির্বাচনের জন্য, পরবর্তী ফেজের নির্বাচনের জন্য প্রচার করছে, অন্যদিকে এনডিএ তাদের মধ্যে কিন্তু নাথিং ইজ ওয়েল দিস টাইম ইন এনডিএ। উপেন্দ্র কুশওয়াহার কথাটাই আরো বারংবার প্রমাণিত হচ্ছে এবং বিজেপি প্রাণপণ এখন চেষ্টা করছে জেডিইউ প্রধান নীতিশ কুমার তাকে মন জুগিয়ে চলতে, কারণ তাকে মন জুগিয়ে না চলতে পারলে জেডিইউ হয়তো বেরিয়ে যাবে, কিন্তু বিজেপি তার কাঁধে না চাপলে হয়তো এবারে ভোট বৈতরণিতে আর পার করতে পারবে না। শেষ পর্যন্ত অমিত শাহকে কি সরে আসতে হবে তার জেদ থেকে, এই প্রশ্নই এখন ঘোরাফেরা করছে বিহারের রাজনৈতিক পরিমণ্ডলে। আপনারা সামগ্রিক রিপোর্টের ভিত্তিতে কি মনে করেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করুন। দেখতে থাকুন টক টু বাংলা, অবশ্যই টক টু বাংলা ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিন। ধন্যবাদ।